আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সফলতাকে বিভিন্ন অর্থে বুঝে থাকি। কারোর জন্য টাকা, কারোর জন্য পরিচিতি, আবার কারোর জন্য ক্ষমতা। কিন্তু এমন একটা দিক আছে যা প্রত্যেক সফল মানুষের যাত্রাপথকে সম্পূর্ণ করে, গিভিং ব্যাক টু সোসাইটি। আজকের আমাদের বিষয় দ্য ইম্পর্টেন্স অফ গিভিং ব্যাক টু সোসাইটি। কারণ আমরা যখন দিতে শিখি তখনই আমরা মিনিংফুল হয়ে উঠি। এই বিষয় নিয়ে নিজের ভাবনা, নিজের অনুভব আর নিজের জীবনের যাত্রাপথ নিয়ে আমাদের পথ দেখানোর জন্য এমন একজন ব্যক্তি, যিনি শুধুমাত্র নিজে সফলই হননি, বরং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। তাই করতালির মাধ্যমে স্বাগত জানান ডক্টর সুভাষ চন্দ্রা জি, দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিডিয়া। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার। আমি এখানে আসার আগে খুব আনন্দিত ছিলাম এটা ভেবে যে আজ আমি দিল্লি ইউনিভার্সিটির একটা নতুন কলেজে আমি আসছি। যদি আমরা ভারতবর্ষের গত 50-60 বছরের ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে 80 থেকে 90% মানুষ, ছাত্রছাত্রীরা যারা জীবনে এগিয়ে গেছেন, কিছু করেছেন, এই দেশে তাদের নিজের বাবা মায়ের ইনস্টিটিউশনের, নিজের কলেজের নামকে উজ্জ্বল করেছেন। তারা বেশিরভাগই গভর্নমেন্ট কলেজেই পড়াশুনো করেছেন। তাই আজ আমি খুব আনন্দিত যে এইরকম একটা মহাবিদ্যালয়ে আমি উপস্থিত হতে পেরেছি আপনাদের সবার সামনে। আপনাদের থেকে আমি কিছু নিশ্চয়ই শিখব। আমিও আমার নিজের এক্সপিরিয়েন্স যা কিছু আছে আমার জীবনের, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারবো, আর সেটাই করব। তাই সেই কারণে আমি এটাই আশা করব যে তোমরা যত বেশি সম্ভব প্রশ্ন আমাকে করবে, আমিও তার উত্তর দেওয়ার চেষ্টা করব। কি রাজি তো? উত্তর খুব আসতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, এইবার একটু ঠিক মনে হচ্ছে। তো আজকের বিষয় যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার কথাটা, কেন এটা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়েই আজ কথা বলতে আমাকে বলা হয়েছে। যদিও আমার এটা মনে হয় যে আমরা এতটাই ভাগ্যবান, যে এতটাই ফরচুনেট ভারতে থাকার দরুন, যেখানে এই বিষয়টা, যেখানে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা, সমাজের জন্য কিছু করার ব্যাপারটা, আমরা সবাই ছোটবেলা থেকে এটা দেখে আসছি। আমাদের বাবা মায়েরাও কোথাও না কোথাও কিছু দান পুণ্য, কিছু না কিছু দানের কাজ করেই থাকেন, আমরা জানি সেটা। আর আমাদের আশেপাশেও আমরা এটা নিশ্চয়ই দেখেছি যে কোনো না কোনো প্রতিবেশী কোনো না কোনো ভালো কাজ করেই থাকেন। বাড়ি থেকে বেরিয়ে এই কলেজ পর্যন্ত তোমরা সবাই চলে আসো, রাস্তায় তোমরা নিশ্চয়ই কোনো না কোনো ডিসপেন্সারি, কোনো না কোনো ধর্মশালা, কিছু না কিছু এইরকম তোমরা দেখতে পাবেই, যেটা কোনো একজন ব্যক্তি সেটা নিজের টাকা খরচ করে তৈরি করে সমাজের জন্য দিয়েছেন। কিন্তু এই বিষয়টা, এটা নিয়ে আলোচনা করার আগে আমাদের নিজেদেরকে চিনে নেওয়াটাও খুব জরুরি একটা কাজ। সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা তো ঠিকই আছে, যেটা আমরা করব, কিন্তু আমি কে? আমি কেন এই মনুষ্য জাতির মধ্যে আমার জন্ম হয়েছে? আমার উদ্দেশ্য কি? আমার পারপাস কি এই জীবন পাওয়ার পেছনে? এই প্রশ্নটাও ঠিক একই রকম গুরুত্বপূর্ণ আমাদের বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের মনেও এই প্রশ্নটা নিশ্চয়ই আসছে যে যখন আমার কাছে টাকা থাকবে, যখন অনেক টাকা রোজগার করব, যখন টাকা হবে, তখন সোসাইটির জন্য নিশ্চয়ই কিছু করব, তখন ওই বিষয় নিয়ে কথাও বলবো। কিন্তু এখন আমায় পড়াশুনো করতে দিন, আমি তো ছাত্র বা ছাত্রী। আগে প্রতিষ্ঠিত হয়েই টাকা পয়সা রোজগার করি, তখন না হয় এসব নিয়ে ভাববো। আজ কেন ভাববো? এই প্রশ্নটা মনে আসছে কিনা তোমাদের? এই বিষয়টা নিয়ে আজ ডিসকাশন করার প্রয়োজন কি? স্যার, এটা বলতে পারি যে শুধু টাকা দিয়েই সমাজের ঋণ পরিশোধ করা হয় না। ঠিক বলেছেন। অনেকভাবেই সমাজের ঋণ পরিশোধ করা যেতে পারে। একদমই তাই। হ্যাঁ, নিজের কাজের মাধ্যমে, নিজের ডেডিকেশনের মাধ্যমে, কাউকে সাহায্য করে, কাউকে পড়িয়ে, হসপিটালে এত পেশেন্টরা থাকে, তাদেরকে একদম সাহায্য ঠিক। করে, এমনটা নয় যে টাকা দিয়েই হেল্প টাকাটাই করতে হবে। একমাত্র প্রয়োজন নয়। খুব হ্যাঁ, ভালো হ্যাঁ। বলেছেন, খুব ভালো।
তোমাদের মধ্যে থেকে কেউ কিছু বলতে চাইবে এই বিষয়টা নিয়ে, যে আজকের এই বিষয়টা, যে পরিস্থিতিতে তোমরা আজকে রয়েছো, সেখান থেকে যেখানে তোমরা কলেজে পড়াশোনা করছো, তোমাদের জন্য এটা জরুরি বিষয় কিভাবে? স্যার, আমরা আমাদের দেশের ভবিষ্যৎ, তাই আমাদেরও কিছু করা উচিত। আমরা এমনও সাবজেক্ট পড়ি যেরকম স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ভ্যালু অ্যাডেড কোর্স, যা আমাদেরকে শেখায় যে আমাদের লোকেদের জন্য কিছু করা উচিত। আর যদি আমরা আমাদের পুরাণের কথাই বলি, যেমন গীতা, রামায়ণ, মহাভারত, এগুলোও আমাদের শেখায় যে যদি আমরা কাউকে সাহায্য করি তাহলেই উপরে ওঠা যায়, আর নিজের কর্ম সবসময় নিজেদের সঙ্গেই থাকে। খুব ভালো বলেছো, খুব ভালো। এই ধরনের কথাবার্তা আমার মনে হয় শুধুমাত্র গভর্নমেন্ট স্কুলেই শোনা যেতে পারে। আজ আমি যদি কোনো প্রাইভেট, যেটা খুব নামি কোনো একটা স্কুল বা কলেজ, সেখানে বসে কথা বলতাম, তাহলে এই কথাবার্তাগুলো মানে জনগণের কথা কেউ ভাবতো না। ওখানে কথাবার্তা একটু অন্যরকম হতো। তো আমি এটাই বলবো যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়াটা ঠিক একই রকম গুরুত্বপূর্ণ আজকের এই সময় এবং যুগে, যেটা ডিজিটালাইজেশনের। টেকনোলজি যে গতিতে এগিয়ে চলেছে, যে দ্রুত গতিতে, যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দিনের অনেকটা সময় কাটাই, যতটা সময় আমরা স্ক্রিনকে দিই, সেখানে কোথাও কোথাও আমরা হারিয়ে যাই। আমরা অনেক সময়তেই এটা ভুলে যাই যে আমরা কে, আমরা কি কি কারণে আছি, আমাদের পারপাস কি। আমি এখানে হয়তো জার্নালিজমের ছাত্র বা ছাত্রী বা বিজনেস নিয়ে পড়াশুনো করছি, বা ভবিষ্যতে কি করতে চাই সেটাও অনেক সময় আমরা বুঝতে পারি না। তোমাদের মধ্যে কারোর মনে এই প্রশ্নটা এসেছে? স্যার, আমার মনে একটা প্রশ্ন আসে যেটা অনেকটা ফিলোসফিক্যাল। এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড যেটাতে আমরা বেঁচে আছি, এটাই কি একেবারে শেষ, নাকি এর বাইরেও অনেক কিছু আছে? আমি বলতে চাই যে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে অ্যাচিভ করাই কি সব কিছু, নাকি এর পরেও কিছু জিনিস আছে যেটা আদিগুরু শঙ্করাচার্য বা শিবগুপ্তের মতো বড় বড় ফিলোসফাররা বলে গেছেন? হ্যাঁ, মানে তুমি এটা বলতে চাইছো যে ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসটাই কি আমার জীবনের উদ্দেশ্য? হ্যাঁ, নাকি এর পরেও কিছু আছে? হ্যাঁ, না, তার উপরেই এমন কিছু আছে যেগুলো অ্যাচিভ করার মতো। এই যে মেটেরিয়াল গেইন করা, টাকা রোজগার করা, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, ভালো একজন বিজনেসম্যান হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো আছে, এগুলো শুধুমাত্র কিছু উপায় আরো অন্য কিছু লাভ করার। ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়াটা আমাদের জীবনে কিছুটা অংশে জরুরি, এটা আমি বলবো না যে জরুরি নয়। ওটা ছাড়া তোমাদের মধ্যে আত্মবিশ্বাস, ভরসা, এরকম আরো কিছু পাওয়ার জন্য এটা জরুরি। যেই পরিবারে তোমরা জন্ম নিয়েছো, বড় হয়েছো, তাদেরও কিছু প্রয়োজনীয়তা থাকবে, তোমারও থাকবে, তোমার আশেপাশে মানুষদের থাকবে, তাদের সবার জন্য এটা জরুরি। কিন্তু এটাই জীবনের সবকিছু নয়, এটা জানবে। এই সাকসেস হলো অন্য কিছু পাওয়ার একটা উপায়। এক্ষুনি আপনি যে মেনশন করলেন যে জীবনের ঊর্ধ্বেই, তো যখন পৃথিবীতে এত দুঃখ রয়েছে, এত সাফারিং রয়েছে, এত কষ্ট রয়েছে, এত কিছু রয়েছে, তখন আমরা কিভাবে নিজেদের মোটিভেট করব এইসব নিয়ে যে এরপরে জীবন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, ভবিষ্যতে আমাদের সাথে সবকিছু ঠিকঠাক হবে, বা আমি কিভাবে নিজেকে স্পিরিচুয়ালি কানেক্ট করতে পারবো যাতে নিজেকে ভালোভাবে তৈরি করতে পারি, ভবিষ্যতে যে কোনো বাধা টপকে যেতে পারি, কিভাবে সম্ভব? খুব যদি কিছু ভালো বলেন। কোশ্চেন। তোমার নাম কি? স্যার, আব্দুল্লাহ। আব্দুল্লাহ যে প্রশ্নটা করেছে সেটা খুব ভালো একটা প্রশ্ন। আমি যেই কাজটা করছি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ইনস্টিটিউশনে যাই, কোথাও কোনো সমাজ বা সোসাইটির কিছু মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকলে আমি সেখানেও চলে যাই, বিভিন্ন জায়গায় যাই। এটা কি আমি খ্যাতি পাওয়ার জন্য, নাম কামানোর জন্য, বা নিজেকে প্রমোট করার জন্য, বা পাবলিসিটি করার জন্য করছি? না, আমার মনে হয় এগুলোর আমার প্রয়োজন নেই। কিন্তু একটা আমাদের পরিবারে এখন যে কলেজে আমরা বসে আছি, আর যে মহান ব্যক্তির নামে এই কলেজটা, মহারাজা অগ্রসেন, আমি মহারাজ অগ্রসেনের পরিবারেরই একজন মানুষ, সেই সমাজেরই একজন মানুষ, আগরওয়াল সমাজের মানুষ। আর এই সমাজ মানে যতটুকু আমি দেখেছি, আমার গ্রেট গ্র্যান্ডফাদার যিনি এখানে ৯৯ বছর আগে আমাদের ইনস্টিটিউটকে প্রতিষ্ঠিত করেছিলেন, আমরা এখন ১০০তম বর্ষে আছি, যবে থেকে আমাদের ফ্যামিলি বিজনেস শুরু হয়েছিল।
উনি বলেছিলেন যে দশোধ বের করতে হবে। দশোধ মানে 10% অফ দ্য প্রফিট। সেটা অবশ্যই খরচ করতে হবে সমাজের কোনো না কোনো ভালো কাজের জন্য। আরও একটা ভালো ব্যাপার, যেটা আমি ছোটবেলায় স্কুল থেকে ফিরে এসে দেখতাম, গদিতে বসতাম, কাজ করতাম, বড়রা যেটা বলতেন সেটা করতাম, কারোর পেমেন্ট নেওয়া, কাউকে দেওয়া, সেটাকে ক্যাশ বুকে লিখে রাখা। তো আমি দেখতাম যে আমার ঠাকুরদাদা যখনই কেউ আসতো চাঁদা নেওয়ার জন্য, কোনো স্কুলের জন্য বা অন্য কোনো কাজের জন্য বা কোনো ভালো কাজের জন্য, তো উনি তখন বলতেন যে আচ্ছা 51 টাকা দিয়ে দাও ওনাকে। তো এর জন্য একটা আলাদা খাতা থাকতো, সেই খাতাতেই তার ডেবিট সাইডে আমরা সেটা লিখে দিয়ে দিতাম, আর সেটা সারা বছর ধরে চলতে থাকতো। এখন বছরের শুরুতে তো আন্দাজ করা সম্ভব নয় যে বছরে প্রফিট কত হবে। এটা তো বিজনেস, প্রফিটও হতে পারে, লসও হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু যখন প্রফিট হবে তার 10% সেই খাতার ক্রেডিট সাইডে জমা হবে। তো আমি সেই দেওয়ার কাজটা করতাম, কিন্তু জানতাম না কত প্রফিট হবে। তবে আমি দেখতাম যে কোনো বছরই ওই যে ডেবিট সাইডটা আছে সেটা কখনোই ক্রেডিট সাইডের থেকে বেশি হয়নি। মানে যদি বেশি দেওয়া হয়ে যেত তাহলে হয়তো প্রফিটও বেশি হয়ে যেত। তো এই ব্যাপারটা আমি এই কারণেই বললাম যে আমি একবার গ্রামে গিয়েছিলাম, তো তখন বাবা আমায় জিজ্ঞেস করলেন যে বিজনেস সব ঠিকঠাক চলছে তো? বললেন তুমি দশোধ বের করে রাখছো তো, এখনো দিয়ে যাচ্ছ তো ওটা নাকি? বললাম হ্যাঁ দিচ্ছি, আমার পরবর্তী প্রজন্মও হয়তো দেবে। আর তুমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো তার কি হলো? সেটা তো তুমি বিতরণ করলে না। তো এই জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছো তুমি এই বিজনেস করতে গিয়ে এই 35, 40, 50 বছরে, তারও কিছুটা অংশ সমাজে মানুষের মধ্যে বিতরিত হওয়া উচিত। তাই এই সুভাষচন্দ্র শো আমি শুরু করেছি, যাতে আমার অভিজ্ঞতাও শেয়ার করতে পারি। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে জীবনে দুঃখ আছে, দুঃখ চারপাশে ছড়িয়ে আছে। আর এই হলে যে এত প্রায় 5 বাচ্চা বসে আছে, আমাকে কেউ একজন কি বলতে পারবে যে আমার কোনো দুঃখ নেই? প্রত্যেকেরই কিছু না কিছু, হয়তো আঙুলে কোনো কাঁটা ফুটেছে তার দুঃখ আছে, হয়তো পায়ে ফোস্কা পড়েছে তার জন্য হয়তো দুঃখ হয়েছে কারো। ছোট বড় কোনো না কোনো দুঃখ প্রত্যেক মানুষেরই আছে। যদি 6 বিলিয়ন মানুষ এই পৃথিবীতে থেকে থাকে, তার মধ্যে কোনো একজন মানুষও বলতে পারবে না যে আমার কোনো দুঃখ নেই। আর যদি সেটা বলে তাহলে মিথ্যে বলছে আমার মতে। আর যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো ব্যাপার। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে বলবে যে তার কোনো দুঃখ নেই? সরি, আমি আগে ভুল বলে ফেলেছি যে কেউ না বললে সেটা মিথ্যে বলবে, সেরকমটা না বললে তোমরা হয়তো কেউ কেউ বলেও দিতে। তো দুঃখ সব জায়গাতেই আছে। দুঃখকে কি করে দুঃখ থেকে বেরিয়ে আসা যাবে, সেটার জন্যই অধ্যাত্ম আছে, তার জন্যই স্পিরিচুয়ালিজম আছে। আর তার জন্য বিভিন্ন সমাজে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন ধরনের উপায় বলা আছে, বিভিন্ন পথ বলা আছে। হিন্দুইজমে একরকম বলা আছে, বুদ্ধিজমে আর একরকম বলা আছে, মুসলিম সমাজে একরকম বলা আছে, ক্রিশ্চিয়ানিটিতে অন্যরকম বলা আছে। কিন্তু সেই গন্তব্যটা সবারই একই পথের পথিক। কিন্তু সেই পথে তো আমরা চলি না। কিন্তু এই যে দেওয়ার ব্যাপারটা রয়েছে না, ফিরিয়ে দেওয়ার, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া, এটা অন্যতম একটা উপায় যা দিয়ে তোমার দুঃখকে কমানো যায়, যা তোমাকে যন্ত্রণা থেকে বের করবে। আমার মনে হয় তোমার উত্তর পেয়ে গেছো। স্যার, যেরকম ফর এক্সাম্পল, যদি আপনি ধরুন যেভাবে পৃথিবী তৈরি হয়েছে, যদি আমাদের মনে হয় যে মারা যাওয়ার পর স্পিরিচুয়াল কোনো পৃথিবী বা এরকম কিচ্ছু নেই, মানসিকভাবে যদি আমরা ভেঙে পড়ি, তাহলে বেঁচে থাকার পারপাসটা কি হবে? তাহলে তো বেঁচে থাকার কোনো মানে থাকবে না, তাই না? কারণ এটাই তো আমাদের মনে সাহস যোগায় বেঁচে থাকার জন্য। কিভাবে আমরা জীবন কাটাবো? তুমি এটাই বলতে চাইছো যে যদি জীবনে যদি কোনো পারপাস না থাকে, যদি এই মেটেরিয়ালিস্টিক গেইনের বা প্রফিট অ্যান্ড লসের কোনো আভাস না থাকে, তাহলে বেঁচে থাকার কি অর্থ? এটাই বলতে চাইছো নাকি আর অন্য কিছু বলতে Yes, sir. চাইছো? তো এই প্রশ্নটাও আমি বলবো খুব ভালো একটা প্রশ্ন। আচ্ছা, আমি এর উত্তরে তোমাকে একটা কাউন্টার প্রশ্ন করি। কখনো কখনো আমাদের সাথে এত খারাপ কিছু হয় আমাদের জীবনে, আর খুব কঠিন কোনো একটা সমস্যায় আমরা ফেঁসে যাই। তোমরা যাকেই, ঈশ্বরকে, আল্লাহকে বা ভগবানকে, যাকেই তোমরা বিশ্বাস করো, তাকে তোমরা জিজ্ঞেস করো যে আচ্ছা আমার সাথেই কেন এটা হলো,
আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো কাউকে কোনো দুঃখ দিইনি, তাহলে আমার সাথেই কেন হলো? আমিও আমার টিচারকে একবার জিজ্ঞেস করেছিলাম এটা। তো উনি তখন আমায় বললেন যে তুমি জানো না তোমার কোন জন্মে কোন কর্মের কারণে তোমার ডেবিট ব্যালেন্স নেগেটিভ হয়ে গিয়েছিল, সেই জন্য এই কষ্টের মধ্যে আছো তুমি। তো এই যে দুঃখ সুখ জীবনের যে বিষয়গুলো আছে না, সেগুলো তোমার জীবনের কর্মের, অতীতের কর্মের কারণে হয়। এখনো পর্যন্ত যে জীবনটা তোমরা পেয়েছো সেটা অতীতের কর্মের জন্য পেয়েছো, অতীতের কর্মের জন্য, অতীতের কথাবার্তার জন্য। সেটা এই জন্মেরও হতে পারে, বা তার আগের জন্মের হতে পারে, বা না জানি কত জন্ম আগের হতে পারে। আর এখন যে কর্ম করবে তা দিয়ে তোমার ভবিষ্যৎ তৈরি হবে। পরে যেমন হবে সেটা এখনকার কাজের ওপর হবে। তো এই কারণে এই যে প্রশ্নটা আছে না, এটা আলাদা আলাদা সমাজ বিভিন্নভাবে দেখে। ৮০% যে মতামতগুলো জীবন নিয়ে আছে তারা পুনর্জন্মকে মানে। এমন কিছু মানুষ আছেন যারা পুনর্জন্মে বিশ্বাস করেন না। তো আমরা সেই তর্কের মধ্যে যাব না। আমরা এটা বলবো না যে আপনি এটা মানুন বা আপনি মানবেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু পুনর্জন্ম আছে তার আভাস আমরা পেয়েছি। আর যখন এটা জিজ্ঞেস করলে যে পারপাস কি, পারপাস তো খুঁজতে হবে। সেজন্যই আজ প্রথমেই আমি বললাম যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা বলার আগে আমাদের জানতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি, কেন আমি এখানে মানুষ হিসেবে আছি। স্যার, আমরা যদি সাংবাদিকতার কথা বলি, দেখুন এটা এমন একটা প্রফেশন যেখানে আমরা সবসময় সোসাইটিকে কিছু না কিছু দিই, আমরা সত্যিটা সামনে নিয়ে আসি। কিন্তু স্যার, এমনটাও তো হয় যে আমি দেখেছি এমন কত জার্নালিস্ট আছে যখন তারা সত্যিটা বলে তখন ট্রোলড হয়, যখন কিছু বলে না তখনও ট্রোলড হয়। স্যার, এমন একটা প্যারাডক্স আর ডিলেমা থাকে যে আমরা কি করব তখন। আমরা সত্যিটা বলবো নাকি বলবো না, নাকি সিম্পলি ভাববো যে যা হচ্ছে হোক। কিন্তু স্যার, এইভাবে চলতে দিলে সেটাও ভুল, আর যদি আমরা মুখ খুলি সেটাও ভুল। তাহলে স্যার, এরকম সিচুয়েশনে আমাদের কি করা উচিত? কুছ তো লোগ কহেঙ্গে, লোগোं का काम है कहना। হ্যাঁ, ইয়েস ইয়েস স্যার। জার্নালিস্ট হিসেবে তোমরা যদি এই প্রফেশনে যাও, তবে যদি সাহস থাকে তবে সত্যিটা বলো। যদি ট্রোল হতে হয় তো হবে, তাতে কিছু আসে যায় না। সাংবাদিকতা তো নির্ভীক হওয়াটাই আমাদের শেখায়। যখনই আমি বাড়ি থেকে বেরোই স্যার, মেট্রো বা রেল স্টেশনে যাই, তখন দেখি ছোট ছোট বাচ্চারা ভিক্ষা চাইছে। তখন আমার মনে হয় যে এটাই সমাজ, আমি এদের জন্য কিছু করতে চাই, বড় হয়ে এদের জন্য কাজ করতে চাই। কিন্তু যখন আমি স্যার বাড়ি ফিরি, তখন স্যার মা বলে, বাবা সারাদিন অনেক পরিশ্রম করে, তুই একটু ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি বাকরি কর, টাকা রোজগার কর আর সংসারটাকে সামলা। আমি ওখানেই কনফিউজড হয়ে যাই। আর আমি ভাবি যে আমার কাদের জন্য কাজ করা উচিত? ওই সোসাইটি যে আমাকে ছোট থেকে এত বড় করেছে, নাকি সেই সোসাইটি যেখানে রোজ নিজের দেশকে দেখি, যেখানে গরিব মানুষরা খেতে পাচ্ছে না, প্রচন্ড ঠান্ডার মধ্যেও যারা রাস্তায় শুয়ে থাকে, ওদের জন্য কিছু করব আমি। তোমার ভাবনাটা সত্যিই খুব ভালো। ইমোশনাল হয়ে তুমি এই প্রশ্নটা করেছো, আর সঠিক প্রশ্নই করেছো। তো এটা আসলে পজিটিভ ভাবার একটা বিষয়। তুমি যখন রাস্তায় গরিব মানুষকে, বাচ্চাকে এইরকম করতে দেখো, তার একটাই আউটকাম আছে। তার রেজাল্ট কি? তোমরা কাজ করো, পরিশ্রম করো, টাকা রোজগার করো, তারপর টাকা রোজগার করে তার একটা অংশ সমাজের ভালো কাজের জন্য ব্যয় করো। সেটা দিয়েই গোটা সমাজ ধীরে ধীরে এগিয়ে যাবে। যদি তুমি, আমাদের মধ্যে এখানে সবাই 10 জন মানুষকে চাকরি দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে রাস্তায় ওই ভিক্ষা করার মতো মানুষেরা থাকবে না। হ্যাঁ, তাই তো? আমাকে তার জন্যও কাজ করতে হবে, আবার পরিবারের জন্যও কাজ করতে হবে। এই দুটো ব্যাপারই জরুরি। আর একটা কথাও প্রচলিত আছে, তোমরা হয়তো জানো, যে সাই ইতনা দিজো মতি मूड समाए, मैं भी भूखा ना रहूं, साध ना भूखा যায়। সাধ বলতে এখানে সাধুকে বলা হচ্ছে না। আমার যে লেজিটিমেট ইচ্ছাগুলো আছে সেগুলো যেন অপূর্ণ না থাকে। তা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই স্যার, যে এই মুহূর্তে তো আমরা সকলেই স্কুলের স্টুডেন্ট, তা এখন তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের নলেজ কালেক্ট করছি, তাই না স্যার? অনেক জায়গা থেকে অনেক কিছু জানতে পারছি আমাদের সোসাইটির থেকে। এখান থেকে আমাদের মানসিকতা হচ্ছে যে
এরকম একটা কম্পিটিটিভ জায়গাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কি বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা, এইসব জিনিসগুলো কি একজন স্কুল স্টুডেন্ট হিসেবে আমাকে ভবিষ্যতে অনেকভাবে সাহায্য করতে পারে? এটা অবশ্যই সাহায্য করবে। দেখো, ভালো কাজ করতে গেলে কখনই কোনো লোকসান নেই। আর যদি আমরা খুব গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবি, আর তুমি যেটা ইন্ডিকেট করতে চাইছো আর আমি সেটা মেনেও চলি, মানুষের ধর্ম আসলে কি সেই পর্যন্ত আলোচনা চলে যেতে পারে। আমি যদি তোমাদেরকে এই প্রশ্নটা করি, তাহলে তোমরা কি উত্তর দেবে যে তোমাদের ধর্মটা কি? আমি বিহার থেকে এসেছি স্যার, তাই আমাদের ওখানে কুলদেবতাও থাকে। হ্যাঁ। আমার মায়ের দীক্ষায়। কুল দেবতার পুজো করা, পাঠ করা, হ্যাঁ স্যার, সেটা আমাদের। তোমার ধর্ম। হ্যাঁ স্যার। অনেক হাত উঠছে দেখছি, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। কবির দাসের দোহাতে উনি বলেছিলেন, সেটাই আমি বলতে চাই। জাত হলো আমাদের আত্মা, গোত্র আমাদের ব্রহ্ম, সত্য আমাদের পিতা, মুক্তি আমাদের ধর্ম। ওয়াও, খুব ভালো বলেছ। তুমি মুখ্যকে ধর্ম বলেছ। তুমি বলো। স্যার, কর্মই ধর্ম। কর্মই ধর্ম। ওকে, গুড। অ্যাচিভিং দ্য আলটিমেট রিয়েলিটি, এখানে কথাটা হলো আপনি একজন হিন্দু না আপনি একজন মুসলমান তাতে কোনো যায় আসে না। আদিগুরু শঙ্করাচার্য এটাই বলেছেন যে আপনার জাতি কি সেটা কোনো ম্যাটার করে না, আপনার কাজ হলো আলটিমেট রিয়েলিটিটাকে অর্জন করা। আলটিমেট রিয়ালিটিটা কি? আলটিমেট রিয়েলিটি হলো ব্রহ্ম। যখন পৃথিবী সৃষ্টি হয় তখন অনেকগুলো জিনিস একত্রিত হয়। 36টা এলিমেন্ট দিয়ে পৃথিবী তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। প্রতিটা এলিমেন্টে কিন্তু ওই আলটিমেট রিয়েলিটি রয়েছে, শিব শক্তি। এই শিব শক্তিকে যদি আপনি পেতে চান তাহলে আপনাকে আত্মানের সঙ্গে ব্রহ্মণ, সেটাই হলো আলটিমেট রিয়ালিটি। এটাই বলতে ultimate চাইছো reality। তুমি। ওকে, একজন সাধারণ মানুষের জন্য ধর্ম কেবল একটা সেট অফ রুলস, যেটা তাকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে। স্যার, আমার ধর্ম তো আমার মনুষ্যত্ব। আমার মনে হয় ধর্ম হলো কোনো একটা জায়গার যেখানে বেশিরভাগ লোক যে রুলসটা মেনে চলেন, ওটাই দীর্ঘ সময় ধরে চলতে চলতে সেই নিয়মগুলোই আমাদের কাছে ধর্ম হয়ে যায়। তখন ওটাকেই সবাই বলে যে এটাই ধর্ম, এটাকেই পালন করতে হবে। যেমন ননভেজ খাওয়া বা না খাওয়া, হিন্দু ধর্মের কোথাও কোথাও এটাকে মানা হয়, আবার কোথাও কোথাও মানা হয় না। এটা ডিপেন্ড করে ওই জায়গার জিওগ্রাফিক্যাল প্র্যাকটিস কি আছে সেটার উপরে। আমি বেঙ্গলে থাকি আর একজন তো সেই সিসাইডে জায়গার থাকে। যে জিওগ্রাফিক্যাল প্র্যাকটিস গুলো মেজরিটির রয়েছে, উপরে সমস্তটা সেটাকেই নির্ভর মানে করে। মেজরিটির প্র্যাকটিসকে ফলো করাই হলো ধর্ম। ইয়েস স্যার। ওকে, আর যদি না good. করো তাহলে ধর্ম চলে যাবে ঠিক, এই রকম। কর্মপ্রধান, যে আপনার কর্মই ডিসাইড করে যে আপনি কোন ধর্ম পালন করেন। জিউ আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। জিউ আমাদের জাতি, মানব ধর্ম আমাদের। হিন্দু, মুসলিম, শিখ, সাই প্রত্যেকে আমরা প্রত্যেকের। খুব ভালো কথা। তো আজকে তোমাদের জেনজির ভাষায় কি বলবে তোমরা পান্ডেজিকে? শর্মাজির ছেলে। কি আজকাল জেনজিতে তো এটাই চলছে, তাই না? আমি যেরকম একজন স্টুডেন্ট, আমার ধর্ম হচ্ছে সঠিক শিক্ষা গ্রহণ করা। একজন পিতার ধর্ম হচ্ছে যে নিজের পরিবারের ভরণ পোষণ করবে। একজন মাতার ধর্ম অন্যরকম হয়। একজন শিক্ষকের ধর্ম হচ্ছে তিনি নিজের ছাত্রদেরকে সঠিক জ্ঞান প্রদান করবেন। নিজের ডিউটিকে পূর্ণ একদমই ঠিক, করা। ওটাই ধর্ম। আমার ধর্ম যেটা, সেটা হলো নিজেকে খোঁজা এবং নিজের বেস্ট ভার্সন গড়ে তোলা। অ্যান্ড বি মি, মানে আমি নিজেকে অনুসন্ধান করতে চাই এবং কাজই আমার কাছে ধর্ম। ওকে, বি হোয়াট ইউ আর। স্যার, ধর্ম বলে কিছু হয় না, এই সবই মোহমায়া স্যার। এই সব ইলিউশন। হ্যাঁ স্যার। তো এই যে আমরা এখানে বসে আছি, হল ভরে রয়েছে, এটাও কি ইলিউশন নাকি? আচ্ছা, এই ইলিউশনকে দূর করার নামই ধর্ম নয় কি? রিয়েলি ইন্টারেস্টিং। ছাত্রছাত্রীদের এটাতে এত ইন্টারেস্ট রয়েছে। স্যার, আজকাল I'm যে really সময়টা happy. চলছে, স্যার আমার মনে হয় ধর্ম বলে কিছু হয় না, আপনার যে কর্মটা সেটাই হচ্ছে এখনকার দিনে ধর্ম। যদি আপনি কর্ম ভুল করেন তাহলে আপনার ধর্ম ভুল, আর যদি কর্ম ভালো করেন তাহলে ধর্মও ঠিক থাকবে। ওকে, ভেরি গুড। আমার মনে হয় যে আমার ধর্ম আমার বাবা মায়ের সেবা করা, তার থেকে বড় কোনো ধর্মই হয় না। খুব ভালো কথা। সমাজ থেকে হিংসা এবং মারামারি মনোভাব যবে চলে যাবে, তখন আমি মনে করি যে ধর্ম আবার সর্বত্র সঠিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। খুব ভালো বলেছো। এই যে তুমি বললে যে রাগ আর হিংসা, এই দুটোই আমাদের দুটো সবচেয়ে বড় নয়, দুটো প্রধান শত্রু। যদি রাগ আর হিংসাকে মানুষ ছাড়তে পারে, তাহলে তো সে পরম সত্যের কাছে পৌঁছেই যাবে। কিন্তু যাই হোক, আমি ধর্মের ব্যাখ্যায় ফিরে আসি। আর সবার আগে সবচেয়ে প্রথমে
আর যে সমস্ত মানুষ এই অনুষ্ঠানটা বাড়িতে বসে দেখছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে আমি যেটা শিখতে পেরেছি, ধর্মের ব্যাখ্যা যেটা, সেটা বলার চেষ্টা করব। যদি কারোর খারাপ লাগে তাহলে আগে থেকেই তার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার মতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এগুলো ধর্ম নয়, এগুলো এক একটা সমাজ। এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা পুজো করার পদ্ধতি বলে মনে হয়। এগুলো এক একটা সেক্ট। আমি হিন্দু সমাজের অন্তর্গত, উনি অন্য সমাজের, আরেকজন অন্য সমাজের। ধর্ম বলতে যা বলা হয় আর সেটাকে সনাতন বলা হয়। আর আমি আরো একবার বলবো, সনাতন ধর্ম মানে এটা নয় যে সেটা হিন্দুদের ধর্ম। সনাতন ধর্ম মানে হলো যা আদিকাল থেকে শুরু করে এখনো চলছে, আর সেইটাই ধর্ম। আর ধর্ম কি? প্রকৃতির আইন। প্রকৃতির যে আইন বর্তমান আছে সেটাই হলো ধর্ম। প্রকৃতির সেই আইনকে মেনে চলা, যে মানুষ তা মেনে চলে তাকেই ধার্মিক বলা যায়। তো প্রকৃতির আইন আসলে কি? প্রকৃতির আইন যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখা যাবে যে সেখানে বলা হচ্ছে যে কারোর কোনো ক্ষতি করো না, লোকসান করো না, কারোর ক্ষতি চেয়েও না, খারাপ ভেবো না, পরিবেশ বা বায়ুমণ্ডলের কোনো ক্ষতি করো না। গাছগাছালিরও প্রাণ আছে, বরং বলা ভালো গাছেদের মধ্যেই তাদের শেকড়েও চেতনা আছে। এই যে চেয়ার পড়ে রয়েছে, এই কার্পেটটা পাতা রয়েছে, এর মধ্যেও প্রাণ আছে। কোনো জীবের কখনো ক্ষতি করো না। আর এর সাথে বলা যায় ধর্ম যেটা, সেটা আসলে ইউনিভার্সাল ধর্ম। সেটা কোনো এক জাতি বা কোনো একটা দেশ বা কোনো সমাজ বা কোনো একজন মানুষের মধ্যে সীমিত নয়। ধর্ম আসলে প্রকৃতির যে নিয়ম, সেটাকে যদি লক্ষ্য করা যায় তাহলে প্রকৃতি তোমাদের পুরস্কারও দেয়, আবার কখনো শাস্তিও দেয়। তোমরা জিজ্ঞেস করবে কেন, কিভাবে? যখন তোমরা কারোর সাহায্য করো, তোমাদের মনে যে সন্তুষ্টি হয় বা যে খুশি তোমরা মনে পাও, সেটাকে প্রকৃতির পুরস্কার বলা যায়, যা তৎক্ষণাৎ পাওয়া যাচ্ছে। যদি তুমি খুব রেগে গিয়ে কাউকে গালি দিয়ে ফেলো তাহলে সাথে সাথে তোমরা তার শাস্তি পেয়ে যাবে। কিভাবে পেয়ে যাবে? আমাদের শরীরে একটা অস্বস্তি হতে থাকে, আমাদের মাথাটা কেমন অস্থির করতে থাকে, আমাদের ভাবার শক্তি কমে যেতে থাকে। প্রকৃতি এভাবেই, মানে তুমি অন্যের ক্ষতি করবে সেটা তো পরে করবে, কিন্তু প্রকৃতি আগেই তোমাকে তার শাস্তি দিয়ে দেয়। তাই প্রকৃতির এই যে আইন, এটা সার্বজনীন। কখনোই একে অন্যের প্রতি রাগ বা হিংসা রেখো না। এটাই ধর্ম, আসল ধর্ম। আমাদের মধ্যে একজন খুব ভালো ব্যক্তি আছেন যার কাছ থেকে আমরা শিখব। আমাদের মধ্যে আছেন অনুপজি খান্না। সবাই ওনাকে স্বাগত জানান। অনুপ খান্নার ব্যাপারে চলে আস। আমি বলবো যে দ্য ম্যান বিহাইন্ড দাদি কি রসোই হলেন মিস্টার অনুপ খান্না। শুনেছো তোমরা? আপনাকে অনেক অনেক স্বাগত জানাই অনুপজি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইনি এই দাদি কি রসোই যেটা চালান, সেখানে যে কোনো ব্যক্তি যিনি খাবার খেতে আসেন তাকে কোনো হীন ভাবনা নিয়ে বা কোনো গরিব মানুষ বলে মনে করেন না, তাকে সম্পূর্ণ সম্মান করেন। তার কাছ থেকে মাত্র 5 টাকা নেওয়া হয়ে থাকে যাতে তার আত্মসম্মানে আঘাত না লাগে, এবং তিনি ভরপেট খাবার, বাড়ির খাবার পান। তো আপনাকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাই অনুপজি এই অনুষ্ঠানে। আমারও শুভেচ্ছা নেবেন। আজ আপনি শুনছেন সমস্ত কথা, এখনো পর্যন্ত যা কথাবার্তা হলো এখানে। অবশ্যই। তো আপনি আমাদের একটু বলবেন কেন শুরু করেছিলেন, কিভাবে শুরু করেছিলেন, কবে শুরু করলেন? বসুন। অনেক অনেক ধন্যবাদ স্যার। যে কোনো জিনিস ধরুন প্রথম দিন থেকেই করে ফেলা সম্ভব নয়। আমি 1984-এ নয়ডাতে এসেছিলাম স্যার, আর তখন থেকে কিছু না কিছু সোশ্যাল ওয়ার্ক করবার ইচ্ছা প্রথম থেকেই ছিল, কারণ বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তৎকালীন সময়ে তো এইসব সেলফি ফেলফি ছিল না, তখন ওই অটোগ্রাফি চলতো আর কি। আমার কাছে একটা বাবার অটোগ্রাফ বুক আছে, যাতে মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্না, ফিরোজ গান্ধী, বিনোবা ভাবে, সাইকেল টেন্ডান সানওয়াজ, এই ধরনের বিখ্যাত সব মানুষদের অটোগ্রাফ ওখানে ছিল। বাবা সবসময় আমাকে বলতেন, আমি ব্যবসাটা সামলাচ্ছি, তুমি খানিকটা সোশ্যাল ওয়ার্ক করতে পারো। তো এই সময় আমি এই সংস্থার সাথে নিজেকে যুক্ত করলাম।
তবে আমি কখনো এই সংস্থায় মেম্বারশিপ নিইনি, কিন্তু সামাজিক কাজ শুরু করে দিই, কম্বল বিতরণ করি, 100-200 কম্বল জোগাড় করি, বিতরণ করি। তো কিছু না কিছু করতেই থাকি আমরা। ট্রাফিকের জন্য অনেক কাজ করি এবং স্কুলের জন্য এডুকেশনে কিছু সাহায্য করেছি। কিন্তু স্যার কখনো কখনো আমরা খানিকটা করে আবার আটকে যেতাম। একবার যখন আমরা ওই ট্রাফিক কন্ট্রোলের কাজ করছিলাম, একজন স্যারকে বলছিলাম যে গাড়ি এইভাবে নয়, তো উনি বললেন যে তুমি কি দারোগা নাকি? তো হঠাৎ এই প্রশ্নটা শুনে আমার মনে হলো সত্যিই তো আমার ক্ষমতা নেই, কি করে ওদেরকে এইভাবে বলি। তো এইভাবে কোথাও না কোথাও গিয়ে আটকে যেতাম। তো এই বিষয়ে একবার হলো কি, আমি তো কাজ যখন শুরু তোমরা বুঝতে করেছিলাম, পারলে ওনার কথা থেকে যে ভালো কাজ করতে গেলেও সমাজে এমন কিছু মানুষ আছে যারা আটকে দেবে, হ্যাঁ। যারা বিভিন্ন রকম বাধা দেবে, যারা তোমাদেরকে অনাবশ্যক প্রশ্ন করবে। আর তার উত্তরও ছিল না আমাদের কাছে কোনো। হ্যাঁ, এইসব তো থাকবেই। তো একবার হলো কি, আমার মায়ের শরীরটা খারাপ ছিল, আমি খুব ছোট ছিলাম, ডাইনিং টেবিলে বসেছিলাম। তো আমার মা বললেন যে আমার ভাগের খাবারটা কোনো গরিব মানুষকে দিয়ে দাও, তুমি তো সোশ্যাল ওয়ার্ক করো। তো আমি মাকে বললাম যে মা তুমি আর কতটা খাও, সামান্য পাখির আহার। তো আমার মেয়ে বলল দাদির যখন ইচ্ছা তখন দাদি কি রসুই চালু করে দাও। শুরু করে দিলাম, হঠাৎই নাম হয়ে গেল, সবাই দারুণ জানলো। ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার। এরপর দেখো, হলো কি, জীবনে যে সমস্ত খুব ভালো ব্যাপারগুলো ঘটে আমাদের জীবনে, সেগুলো হঠাৎই ঘটে যায়। তো অল অফ এ সাডেন হয়। এই কথাটা খুব ভালো করে মাথায় রেখো তোমরা। তোমাদের সামনে লম্বা জীবন পড়ে আছে, অনেক ভালো ঘটনা তোমাদের জীবনে হঠাৎ ঘটে যাবে। সেই সময় তোমাদের অ্যালার্ট থাকতে হবে, তা না হলে সেটা পাস করে চলে যাবে। মনে রেখো এটা তোমরা, সেই সুযোগটাকে ছাড়া যাবে না। কবে থেকে চালিয়ে যাচ্ছেন এই দাদি কি স্যার ওই রসোই? 21শে অগস্ট 2015 থেকে শুরু করি। 2015 সবার আশীর্বাদে, ঈশ্বরের কৃপায় মোটামুটি ভালোই চলছে সবসময়। এমনকি করোনার সময়তেও দাদি কি রসুই বন্ধ হয়ে গিয়েছিল। মোটামুটি 100-200 প্যাকেট প্রত্যেকদিন, আটা ডাল চালের প্যাকেট তবু মোটামুটি, আপনারা বিতরণ হ্যাঁ, করতেন। প্রত্যেক দিনই পাঠানো ডেইলি হতো। কত মানুষ খাওয়া দাওয়া করেন আপনাদের মোটামুটি দাদি কি ধরুন রসোইতে? 400 থেকে 500 লোক মোটামুটি খায়। 400 থেকে 500 হ্যাঁ, মান। বাহ, খুব ভালো। তো আমরা শুরু করেছিলাম, আমি একটু বলতে চাই এই বিষয়ে স্যার, আমরা শুধুমাত্র খিচুড়ি দিয়েই শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে অনেক মানুষ আমাদের সঙ্গে যোগ দেন। কেউ কেউ বললো যে আমার সন্তানের জন্মদিন, আমি বললাম রসগোল্লা দিয়ে দিন। কেউ বললো আমার এই আছে, আমি বললাম ঠিক আছে বিস্কুট খাইয়ে দিন। আজকের দিনে স্যার বিস্কুট আছে, রসগোল্লা আছে, ফ্রুট আছে, প্যাঁড়া আছে, এমনকি ধরুন ওই বাচ্চাদের জন্য লজেন্সও আছে। যেমন আমরা স্কুল টাইমে বাইরের ওই চাটনি আচার কিনে খেতাম, এইরকম সমস্ত স্কুলের বাচ্চারা ওখানে আসে, 5 টাকাতে ওরা অনেক কিছু জিনিস পেয়ে যায়। কিন্তু কাল যদি আমার মনে হয় স্যার। যে আমিও গিয়ে আপনার দাদি কি রসোইতে 5 টাকা দিয়ে খাবার খাবো, এটা তো খুবই সৌভাগ্যের বিষয় হবে আপনি এলে। হ্যাঁ, কিন্তু আমি এখানে এসে আপনাদের সমস্ত কথাবার্তা শুনছিলাম। আমি এখানে এই বিষয়ে কিছু বলতে চাই স্যার। আমি যখন নয়ডাতে আসি তখন আমার কাছে একটা ভাঙা স্কুটারই ছিল। তো আমি সেখান থেকে আর কি চাইতে পারতাম? একটা দোকান হবে, কিংবা একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে। আমার স্যাটিসফ্যাকশনের লিমিট কি হতে পারে? আমি আমার স্যাটিসফ্যাকশনের লিমিট এভাবেই ঠিক করেছিলাম, একটা বাড়ি হবে, একটা গাড়ি হবে, রিটায়ার লাইফের জন্য কিছু টাকা পয়সা জমবে, যা দিয়ে আমার সংসারটা চলে যাবে। ভগবান আমাকে সবকিছু দিয়েছেন। উপরওয়ালা বললেন যে এই লাইনটা এবার ছাড়ো, পিছনে অনেক বড় লাইন আছে, তাদেরও আসতে দাও, খুব তুমি ভালো যা বলেছেন। চেয়েছো তোমাকে আমি দিয়েছি। খুব এখন- ভালো। এখন এই স্যাটিসফ্যাকশনের লিমিট কোথায় শেষ হতে পারে? আমাদের এটা দেখতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে ডক্টর সুভাষচন্দ্রের কোনো কিছুই অভাব নেই, কিন্তু তবু এত পরিশ্রম আপনাদের এডুকেটেড করবার জন্য করছেন। তো তিনি কেন এটা করছেন? আমিও আমার মোটামুটি ছোটবেলায় পার্কে বসে আলোচনা করতাম যে সরকার এই করছে না, সরকার এই করছে না, আমি কি করছি, এটাই হলো ইম্পর্টেন্ট। আমাদের জীবনে কি করতে হবে এটাই হলো বেশি ইম্পর্টেন্ট। সকালের দিকে যে সমস্ত মানুষ পার্কের দিকে বেড়াতে যায়, হ্যাঁ, স্যার। তারা এটাই বলেন যে সরকার কত খারাপ কাজ করছে। আমার পাশেই একজন থাকে, সে খুব খারাপ লোক, এইসবই হয়ে থাকে। মেয়েরা একরকম চিন্তা ভাবনা করে, ছেলেরা তারা আলাদা করে gossip করেন। বেসিক্যালি আমরা যে ওই 30 বছরের, 40 বছর, 50 বছরের অভিজ্ঞতা পেয়েছি, সেটা সবার মধ্যে শেয়ার করতে হবে। তাতে আমরা যা যা ভুল করেছি সেই ভুল যেন অন্য কেউ না করে। আর আমি বলতে পারি যে আপনারা ভীষণ সৌভাগ্যবান, এবং আমিও অত্যন্ত সৌভাগ্যবান যে আপনার এক্সপিরিয়েন্স থেকে আমরাও না শিক্ষা না, পাচ্ছি। এরকম বল। তোমরা কেউ প্রশ্ন করবে অনুপজি খান্নাকে? স্যার আমার একটা প্রশ্ন আছে যে আপনি 2015 থেকে দাদিজির রসোই চালু করেছেন। সরি স্যার, মানে আমার তো এরকম কোনো আইডিয়াই ছিল না যে এই রকম কিছু হতে জানো পারে। সেই না, জন্যই তো হতেই পারে। ডেকেছি ওনাকে, যাতে তোমরা জানতে পারো। তো আজকে আমি জানতে পারলাম স্যার। আর আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি তো এটা দারুণ কাজ করেছেন। সবার প্রথমে আমি তো আপনাকে এটার জন্য ধন্যবাদ জানাতে চাই। তো আপনি এটাকে আরো লোকের কাছে পৌঁছানোর জন্য কি ব্যবস্থা করেছেন, যারা দাদিজির রসোই সম্পর্কে জানে না যে না, এইরকম একটা কিছু এনার আছে? সেটা প্রয়োজন নেই। তিনি এটা বলেছেন, যেমন আমি জানি
যে এনার পাবলিসিটির খিদে নেই এবং পাবলিসিটি করেনও না। মানুষ আস্তে আস্তে, দেখো, বাগানে যদি কোনো সুবাস থাকে, কোনো সুগন্ধ যখন হয়, সেই সুগন্ধ কোনো বাধা মানে না, সেটা এমনি ছড়িয়ে পড়ে। তাই আমিও তো স্যার- এনার অনুপজি খান্নার ওনার এটাই ভাবনা যে ফুড শুড ফিড, যে ক্ষুধার্ত তারই শুধুমাত্র পেট ভরা উচিত, নিজের ইগো স্যাটিসফাই করার জন্য নয়। হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার। স্যার, আমি জিজ্ঞেস করতে চাইছি যে এই যে দাদি কি রসুই, এটা কোনো পার্মানেন্ট জায়গায় আছে নাকি এটা ভ্রাম্যমান? গঙ্গা শপিং কমপ্লেক্স আর বটানিক্যাল গার্ডেন মানে মেট্রো স্টেশনের পাশেই। নয়ডা। গুগল ম্যাপে আছে। আর দাদি কি রসুই। আর একটা ছোট ব্যাপার বলি, সিভিক সেন্সের ক্ষেত্রে এটা খুব ভালো লাগবে। 5 টাকাতে তারাই খাবার পাবে যারা রিক্সা চালায়, তারা ঠিক মতো প্রপার লাইনে পার্কিং করবে, লাইন মেনটেন করতে হবে, আর 5 টাকার কয়েন তাদের হাতে থাকতে হবে। যার কাছে থাকবে না সে আগে থেকে যে ভাঙিয়ে নেবে যে আমাদের কাছে। স্কুটারে করে আসবে তার জন্য কি প্রয়োজন 5 টাকায় খাবার নেওয়ার? স্যার এরকম অনেকেই আসে, এমনকি 4 চাকাতেও আসে স্যার। 4 চাকাতেও 4 আসে? চাকাতেও আসে। বড় বড় মানুষ, তাদের কিভাবে বারণ করবো আমরা? তাই ওখানে একটা বোর্ড করে দিয়েছি আমরা, সামর্থ্য আছে যাদের তাদের জন্য 50 টাকা, আর গরিব মানুষদের জন্য আরে 5 বাহ! টাকা। আপনারা কি লাঞ্চ আর ডিনার না দেন না, নাকি শুধু লাঞ্চ ব্রেকফাস্ট? দিই আমরা, শুধু শুধু লাঞ্চ। লাঞ্চ। কারণ 4-5 হ্যাঁ। জনের রান্না করতে হয় সকাল 9টার মধ্যে, এটা অনেক বড় ব্যাপার তাই না? হ্যাঁ। এই জন্য। অনুপজি, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে কথা শুনে। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আমরা বলো। লাইফ টাইম সোসাইটিকে অনেক কিছুই দিয়ে থাকি, আর এখনো দিয়েই চলেছি, কিন্তু সবার জীবন তো একরকমের হয় না। আপনার জীবনেও নিশ্চয়ই কখনো উত্থান পতন এসেছে, কিন্তু একটা পয়েন্টে গিয়ে নিশ্চয়ই আপনারও মনে হয়েছে যে সোসাইটি আপনার পাশে দাঁড়াক, যে আপনি সোসাইটির জন্য এত ভালো কাজ করেছেন। কিন্তু আপনি যখন চাইছেন যে সোসাইটি আপনার পাশে দাঁড়াক, তখন সবাই পিছিয়ে যায়। তো আপনি এই মেন্টালিটির সাথে কি করে মানিয়ে নেন যে যখন আপনার প্রয়োজন হচ্ছে তখন সবাই আপনাকে ভুল বুঝছে? আপনি এত ভালো কাজ করার পরে না তখন বর্ষা, কি মনে হয়? বর্ষা, স্যার এই যে প্রশ্নটা, এর মধ্যেই তো মজা আছে। যখন তুমি সমাজে সাহায্য করবে, কোনো অসহায় মানুষের সাহায্য করবে, আর সেই সময় যদি তুমি এটা ভেবে যাও যে আমার যখন প্রয়োজন হবে হ্যাঁ, ঠিক তো তাই। আমাকেও কেউ সাহায্য করতে আসবে, এই ভাবনাটা কিন্তু ভুল স্যার, হয়ে যায়। চিন্তা করছি না, কিন্তু হ্যাঁ। সবার জীবন তো সমান হয় না। মানে আমার জীবনে আমি 10 বছর পর্যন্ত এমন কাজ করলাম, হ্যাঁ। এবং আমি ভবিষ্যতেও করতে চাই, কিন্তু একটা সার্টেন পয়েন্টে কিছু তো ব্রেকডাউনস আসেই, কারণ শুধু সামান্য সাপোর্ট। যিনি এই ধরনের কাজ করা একজন মানুষ হন, তার জীবনে কদাচিৎ কখনো কোনো সমস্যা এসে উপস্থিত হয়। সেই জন্যই তো আমরা বলি এটাও আমাদের জীবনের একটা পারপাস। ঠিক আছে, তোমার প্রশ্নটা বেশ ভালোই, ভাবনাটা ভালোই স্যার ভেবেছো। আমি কিছু বলতে চাই। ওকে স্যার, হ্যাঁ, 2000 বলুন। সালে আমার বাড়ি বিক্রি হয়ে যায়। করতে চাইনি, করতে হয়। বিক্রি করা আর বিক্রি করতে হওয়া দুটো আলাদা বিষয়। 2000 সালের কথা বলছি। তো আপনি বলতে পারেন কেন বিক্রি করেছিলাম? আসলে একটা দোকান করেছিলাম, তার জন্য আমার কিছু ফান্ডের দরকার ছিল, মোটামুটি 15 লাখ টাকা মতো। দোকান দিই, তারপর ওই দোকান থেকে আমার বাড়ি গাড়ি সব হয়ে যায়। বলার কারণ এটা নয় যে আমি কি হারিয়েছি, আমার ভেতরে একটা ক্ষমতা ছিল, আমি একটা বাড়ি বিক্রি করে দুটো বাড়ি করেছি। দারুণ কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ অনুপজি আপনাকে। ধন্যবাদ আপনাকেও। আপনি এই অনুষ্ঠানে এসেছেন, এর শোভা বাড়িয়েছেন। আপনাকেও থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ মাচ। স্যার, থ্যাংক অনেক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি খুব ভালো থাকুন স্যার। তো আজকের এই সেশনকে এখানেই শেষ করা যাক। শুধুমাত্র একটাই কথা বলবো, তার আগে আমি একটু মন দিয়ে শুনবে। তো জীবনে 4টে কথা মানুষের জন্য বলা হয়েছে। নাম্বার 1 হলো পুরুষার্থ। পুরুষার্থ মানে হলো কাজ করা, পরিশ্রম করবে, পুরুষার্থ করবে, কাজ করবে, তার ফল তোমরা অবশ্যই পাবে। তাই পুরুষার্থ হলো আমাদের প্রথম পারপাস, আর সেটাই আমাদের ধর্মও বটে। আজকের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা যদি বলি, সেটা ধর্মও বটে। যেমন কেউ একজন বলল, আমার বাবা মায়ের সেবা করাটাই আমার জন্য সবচেয়ে বড় ধর্ম। তো যেটা মানুষের স্বভাবে থাকে সেটাই তার ধর্ম হয়। যেমন বরফের ধর্ম হলো ঠান্ডা করা, আগুনের ধর্ম হলো জ্বালানো, সেরকমই তোমাদের পুরুষার্থ করা হলো তোমাদের ধর্ম। পুরুষার্থ অর্থ, অর্থ মানে হলো টাকা রোজগার করা। আজকের এই জীবনে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তোমরা আছো এখন। আজকাল সন্ন্যাসীদেরও টাকা পয়সার প্রয়োজন হয়, যা কিন্তু হওয়া উচিত নয় আসলে। তো দ্বিতীয় হলো অর্থ, তৃতীয় হলো কাম, কামা অর্থাৎ ভোগ করা। যে টাকা পয়সা আমরা রোজগার করলাম সেটাকে ঠিকভাবে ভোগ করা। আর তারপরে রয়েছে মোক্ষ। মোক্ষ মানে যেটা আলটিমেট ট্রুথ, সেটাকে জানা। যদি
নিজের পারপাসে এই 4টে বিষয় আবশ্যিক থাকে, তাহলে বাকি বিষয়গুলো সবই বাই প্রোডাক্ট। এই কথা বলে আজ তোমরা সবাই খুব মন দিয়ে আমার কথা শুনেছো এবং পার্টিসিপেট করেছো। আমিও তোমাদের থেকে অনেক কিছু শিখেছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।